আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেশের জনপ্রিয় অনলাইন টেলিভিশন চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠানটি দেখার জন্য। দর্শক, স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা আপনাদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং তার প্রতিকারগুলোর বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের 221তম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। গবেষণায় দেখা গিয়েছে আমাদের দেশের মা বোনরা সবচাইতে বেশি যে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তার মধ্যে এখনও ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার সবার শীর্ষে আছে। তবে আশার বিষয় হচ্ছে এই ক্যান্সারটি এমন একটি ক্যান্সার বা এমন একটি রোগ যা কিনা যদি আর্লি ডায়াগনোসিস হয় বা খুব আর্লি স্টেজে যদি ধরা পড়ে তাহলে এই ক্যান্সার চিকিৎসার মাধ্যমে পুরোপুরি নিরাময়যোগ্য একটি ক্যান্সার। আর তাই এই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস সৃষ্টি করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি 1985 সাল থেকে প্রতি বছর পুরো অক্টোবর মাস জুড়ে সারা বিশ্বে একযোগে পালিত হয়ে আসে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস হিসেবে, যা আমরা সদ্য পার করে আসলাম। সেই উপলব্ধি থেকে আমরা আজ আপনাদের জন্য আলোচনার বিষয় রেখেছি ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার এবং এর প্রতিকার। আর আজকের আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় ডাক্তার জিনাত মেহজাবিন, সহকারী রেজিস্ট্রার, ব্রেস্ট ক্যান্সার ইউনিট, সার্জিক্যাল অনকোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, ঢাকা। দর্শক, প্যানভিশন টিভির এই লাইভ অনুষ্ঠানটি প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যান হেলথ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা যারা আমাদের আজকের অতিথির সাথে স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার নিয়ে সরাসরি কথা বলতে চান তারা আমাদের স্ক্রলে দেখানো নাম্বারটিতে যুক্ত থাকতে পারেন। চলুন আমরা আমাদের অতিথির কাছে ফিরে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপু? রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুক্রিয়া, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু। আমরা খুবই আনন্দিত আপনাকে আবার পেয়ে। আপু, প্রথমেই জানতে চাচ্ছি, আসলে আমরা তো গত মাসে সারা মাস পালন করে আসলাম এবং সারা বিশ্বে একসাথে পালন করা হয় ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস দিবস হিসেবে। তো আসলে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার এটা কি ধরনের রোগ বা এটা কি ধরনের ক্যান্সার এবং এটা এখন কতটুকু সাধারণ হয়ে আসছে আমাদের মানে সমাজে হোক বা রোগ হিসেবে এটা এখন কতটুকু স্বাভাবিক, এই বিষয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর মুক্তা। আসলে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে একটা টিউমার জিনিসটাই হচ্ছে যে একটা সেল বা একটা কোষ অনিয়ন্ত্রিতভাবে যখন বাড়তে থাকে। তো ব্রেস্ট ক্যান্সারটা হচ্ছে ব্রেস্টের কোনো একটা সেল যখন অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে এবং সেটি অনেক বড় হয়ে যায় এবং তারপরে সেটি আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে, সেটাকে আমরা ব্রেস্ট ক্যান্সার বলি। আর এটা সারা পৃথিবীতে অনেক বেশি কমন হয়ে যাচ্ছে দিন দিন। আমাদের দেশেও এটার রিস্ক বলেন বা হচ্ছে প্রিভ্যালেন্স বলেন অনেক বেশি। বলা হয়ে থাকে যে প্রতি 8 জন নারীর মধ্যে 1 জন তার জীবদ্দশায় ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হবে। তো এখন দেখা যাচ্ছে যে শহরে এমনকি গ্রামেও প্রায় প্রতি ঘরে কেউ না কেউ ব্রেস্ট ক্যান্সার বলেন বা অন্য কোনো ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের সাথে যেগুলো সম্পর্কিত, যেমন জরায়ু ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এগুলো কিন্তু একই জেনেটিক মিউটেশনের মাধ্যমেই হচ্ছে। সো দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার না হলেও ব্রেস্ট ক্যান্সারের সাথে সম্পর্কিত আরও কিছু ক্যান্সার রয়ে যাচ্ছে যেগুলো এখন ঘরে ঘরে পাওয়া যাচ্ছে। দিন দিন আরও বেশি কমন হয়ে আসতেছে ব্যাপারটা। ধন্যবাদ। কিন্তু এটা তো আসলে ভয়ের কিছু নেই, মানে যেরকম দ্রুত ছড়িয়ে পড়ছে বা এটা যেমন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে যে 8 জনে 1 জনকে পাওয়া যাচ্ছে এই ধরনের, কিন্তু এটা কি খুব মারাত্মক কিছু বা আতঙ্কিত হয়ে যাওয়ার মতো কিছু কিনা যে যখন ধরা পড়বে একটা নারীর তখন হ্যাঁ ওই আসলে ব্রেস্ট ক্যান্সার ভয় পাওয়াটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। শব্দটাই তো আসলে ক্যান্সার শব্দটাই একটু সবাই একটা প্রচলিত মতবাদ আছে ক্যান্সারের কোনো অ্যান্সার নেই। কিন্তু আসার কথা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে শুরুর দিকে যদি ধরা পড়ে, যখন হচ্ছে আর্লি ব্রেস্ট ক্যান্সার বলি আমরা, তখন ধরা পড়লে এটি চিকিৎসায় সম্পূর্ণ নিরাময়যোগ্য। আমরা হচ্ছে ফলো আপে রাখি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই রোগীদের ক্যান্সার পুরোপুরি সেরেও যায়। কাজেই সবাইকে সচেতন হয়ে যদি আগে আগে ধরা পড়ানো যায় আমাদের মা বোনরা কারা বেশি ঝুঁকিতে থাকতে পারে বলে আপনারা মনে করেন এই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি? আসলে প্রথম কথা হচ্ছে মেয়ে, মানে ছেলেদের তুলনায় মেয়েদের রিস্ক বেশি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে একটা নির্দিষ্ট বয়সে আমরা বেশি পাই, যেমন ধরেন 45 থেকে 55 বছর বয়স, এই বয়সের মধ্যে সবচেয়ে বেশি পপুলেশন আমরা পাই ব্রেস্ট ক্যান্সার। এটা কি মেনোপজের সাথে
কোনো রিলেটেড? এই বয়সটাতে তো আমরা জানি যে মহিলাদের হরমোনের জনিত। এটার শেষের দিকে মেনোপজটা হয়। কিছুটা হরমোনাল ইনফ্লুয়েন্স আছে, হরমোনের সাথে কিছুটা সম্পর্কিত, এবং এই কারণে যারা হচ্ছে হরমোনাল কন্ট্রাসেপটিভ খায়, মানে পিল বড়ি খায়, তাদের জন্য ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বেশি। এমনকি যারা হচ্ছে মেনোপজের পরেও অনেকের হরমোনাল থেরাপি নিতে হয় বিভিন্ন সমস্যার কারণে, তাদেরও ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বেশি থাকে। হ্যাঁ, এছাড়া মনে করেন যাদের হচ্ছে প্রথম বাচ্চা 30-এর পরে 40-এর পরে হচ্ছে তাদের রিস্ক বেশি থাকে। যারা হচ্ছে বাচ্চাদেরকে বুকের দুধ পান করায়নি তাদেরও রিস্ক বেশি থাকে। আবার যাদের ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলিতে হয় ব্রেস্ট ক্যান্সার, ফ্যামিলি হিস্ট্রি হয় ব্রেস্ট ক্যান্সার অথবা প্রোস্টেট ক্যান্সার অথবা ওভারিয়ান ক্যান্সার, এসব ক্যান্সারের হিস্ট্রি থাকে, তাদেরও একটু রিস্ক বেশি থাকে। আচ্ছা আচ্ছা। কারণগুলো, কমন যে কারণগুলো পেয়ে থাকি আমরা ব্রেস্ট ক্যান্সারের, আসলে কোনো মানে সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত, কিন্তু মোট কথা হচ্ছে মিউটেশন, মানে জিনগত পরিবর্তন, যেটা মিউটেশন, সেটার জন্য ব্রেস্ট ক্যান্সার হয়। সেটা হতে পারে তার পারিবারিকভাবে এসেছে অথবা নতুন তৈরি হয়েছে, নতুন করে মিউটেশন হচ্ছে, তার শরীরে প্রথম মিউটেশন হয়েছে, এমনও হতে পারে। একজন নারী কি কি উপসর্গগুলো দেখলে তিনি বুঝবেন যে এখন আমার ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত, বা তিনি ঘরোয়াভাবে কিভাবে পরীক্ষা নিরীক্ষা, প্রাথমিক যে এটা আপনারা তো এটা বলে দেন। সাধারণত ব্রেস্ট ক্যান্সার বোঝা যায় খুব মানে শুরুর দিকে কম, কারণ হচ্ছে এটাতে ব্যথা থাকে না। ব্রেস্ট ক্যান্সারের মূল যে উপসর্গ বা সিমটম হচ্ছে যে একটা ফোলা বা একটা চাকা, ব্রেস্টের মধ্যে একটা চাকা উপলব্ধি করা, অথবা অনেক সময় যে বগলেও একটা চাকা নিয়ে ব্রেস্ট ক্যান্সার প্রেজেন্ট করে। এছাড়া দেখা যায় অনেক সময় অনেকের ব্রেস্টের আকৃতি পরিবর্তন হয়ে যায়, স্তনে, কিন্তু লাম্প বা যে চাকাটা এটা অনেক সময় বগলে। ব্রেস্টের থেকে হচ্ছে হলো সব ধরনের লসিকা, আমরা বলি লিম্ফ হচ্ছে হলো বগল দিয়ে যায়, তো এই কারণে হচ্ছে হলো ব্রেস্ট ক্যান্সারে যখন ক্যান্সারটা বড় হতে থাকে, বগলে আমরা লিম্ফ নোড বলি, লিম্ফ নোডগুলো ফুলতে থাকে। তো অনেক সময় রোগীরা পেইন হয়, বগল না, পেইনটা খুব কম হয়, এই জন্য হচ্ছে রোগীরা বুঝতে দেরি হয়ে যায় বা অবহেলা করে, মনে করে যে না এটা তো হচ্ছে খালি ফুলছে, কিছু একটা এমনি ফুলছে, কিছু না, এমনি কমে যাবে, আমি 2টা নাপা খেয়ে নেই। একটা হচ্ছে হলো যে ওষুধের দোকানদার, গ্রামে তাই হয়, ওষুধের দোকানদারকে বলি যে এই আমার এখানে ফুলতেছে, তারা হচ্ছে দেখা যায় একটা অ্যাবসেস মনে করে হয়তো কিছু একটা দিয়ে দিল, দেখা যায় হচ্ছে ক্লাজিথ্রোমাইসিন খাইয়ে দেয়। তো তারপরে হচ্ছে হলো অনেকদিন পরে মনে হয় যে না এখনো কমছে না, তখন শেষ স্টেজে গিয়ে ওই পর্যন্ত তো আসলে তখন দেখা যায় যে ওই যে নিরাময় যোগ্য থাকে না, পুরাপুরি সারে না, তখন হচ্ছে হলো একটু বিপজ্জনক হয়। তো সিমটমের মধ্যে আরও কিছু জিনিস আছে, যেমন আমাদের রোগীদের বোটা বা নিপল থেকে কারো কারো রক্ত যায়, পুজ আসে, পানি আসে। আবার কারো কারো ক্ষেত্রে যখন ব্রেস্ট ক্যান্সারটা ছড়িয়ে পড়ে শরীরের অন্যান্য জায়গায়, তখন অন্যান্য সমস্যা নিয়ে আসতে পারে। কেউ মাজা ব্যথা নিয়ে আসে, কেউ মাথা ব্যথা নিয়ে আসে, কেউ পেটে পানি নিয়ে আসে, মানে অনেক ধরনের সিমটম নিয়েই আসে। কিন্তু মূলত আমরা যেটা খেয়াল করতে বলি যে কোনো চাকা, ব্রেস্টে কোনো চাকা অথবা বগলে কোনো চাকা হলো কিনা, এটা আমরা পরীক্ষা করতে বলি। এবং এই জন্য আমাদের একটা কথা প্রচলিত আছে যে স্ক্রিনিং, যে প্রতিটা মেয়ের প্রতি 1 মাস 2 মাস অন্তর অন্তর নিজের ব্রেস্ট নিজের পরীক্ষা করতে হবে, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বলি আমরা এটাকে ডাক্তারের ভাষায়। নিজে যখন একটা মেয়ে নিজের ব্রেস্ট পরীক্ষা করে দেখবে প্রতি মাসে বা 1 মাস পর পর, তখন সে পরিবর্তনগুলো তার চোখে পড়বে। তখন সে দ্রুত ডাক্তারের কাছে যেতে পারবে যে আমার এই পরিবর্তন হচ্ছে, আমার একটা চাকা ছিল যেটা বড় হয়ে যাচ্ছে, বা আমার বোটা দিয়ে রস আসতেছে বা রক্ত যাচ্ছে, কি কারণ হতে পারে। তো তখন তাড়াতাড়ি ধরা পড়ে অসুখগুলি। স্তনের স্কিনে কোনো পরিবর্তন লক্ষণ, মানে অবশ্যই যখন সেলফ এক্সামিনেশন করবে সে কোন কোন বিষয়গুলোর প্রতি বেশি নজর দিবে? আচ্ছা, প্রথমতই হচ্ছে সে খুঁজবে যে কোনো চাকা, চাকা। এছাড়া স্তনের স্কিনেও পরিবর্তন হয়, অনেক সময় স্কিনটা ভিতরের দিকে ঢুকে যায়, যেটাকে আমরা বলি ডিম্পলিং, ডিম্পলিং বা হচ্ছে টেথারিং, কুচকে যাওয়া। এছাড়া হচ্ছে হলো যে নিপলটা ভিতরের দিকে ভাঁজ হয়ে ঢুকে যাওয়া, নিপল রিট্র্যাকশন বলি আমরা যেটাকে। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্টটা লাল হয়ে ফুলে যায়, খুব কম, যদিও খুব রেয়ার, খুব অ্যাগ্রেসিভ একটা ভ্যারাইটি ব্রেস্ট ক্যান্সারের।
পুরা স্তনটা লাল হয়ে আর ফুলে যায়। দুটো স্তনের মধ্যে কি আকারের কোনো চেঞ্জ অবশ্যই, হ্যাঁ, লক্ষণ এটা করবে খুবই ভালো কিনা কথা সে? বলেছেন। হ্যাঁ। যখন হচ্ছে হলো দুইটা মানে সে স্তনের যখন মধ্যে নিজে নিজে symmetry, পরীক্ষা হ্যাঁ, করবে, দুইটা স্তন যখন একই রকম থাকে তখন ঠিক আছে। যখন দেখবে যে একটা বড় হয়ে যাচ্ছে বা হচ্ছে হলো ভিতরের দিকে ঢুকে যাচ্ছে অথবা একটা স্তনের এক জায়গায় ফুলে যাচ্ছে, তখন সে অবশ্যই জিনিসটা সম্পর্কে সচেতন হবে, সতর্ক হতে হবে তাকে। এগুলোই উপসর্গ। নারীরা আসলে এই লক্ষণগুলো দেখেই তো বুঝবেন যে এখন আমার কাছে মানে যখন আবার সেলফ এক্সামিনেশন করবে যে সে দেখতে পাবে যে দর্শক আপনারা নিশ্চয়ই আমাদের আপুর আলোচনা থেকে বুঝতে পারছেন যে সেলফ এক্সামিনেশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের জন্য। সেটা হচ্ছে একজন নারী প্রতি মাসে অন্তত একবার করে নিজেই নিজের স্তন পরীক্ষা করে দেখবেন এবং কি কি বিষয়গুলো দেখবেন আপু খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা আশা করি আপনাদের কাজে লাগবে এই বিষয়গুলো। চিকিৎসাগুলো আসলে আমাদের দেশে কতটুকু অ্যাভেলেবেল বা কোন ধরনের হসপিটালে গেলে বা কোথায় গেলে সাধারণত রোগীরা আসলে আতঙ্কিত হবেন না, সঠিক চিকিৎসা পদ্ধতিটা পাবেন ডাক্তারদের কাছে কোথায় কোথায়? যেহেতু এটা আসলে ক্যান্সার, ওই যে আপনি তো প্রথমেই বললেন যে সমাজে প্রচলিত আছে ক্যান্সার মানে নো অ্যান্সার, সবাই এইভাবেই চিন্তা তো করে। মানুষ তো আতঙ্কিত হয়ে যায়। আর আসলে স্তন ক্যান্সার নিয়ে নারীরা খুব বেশি হচ্ছে লজ্জাবোধ থেকেই হয়তো এগিয়ে আসে না বা চিকিৎসকের কাছে পর্যন্ত যায় না যে একজন চিকিৎসক তার স্তনে হাত দিবে বা দেখবে বা এটা শুনতে কেমন শোনা যায় সামাজিকভাবে যে তার স্তন ক্যান্সার হয়েছে। অনেকটা আমাদের কাছে যেটা মনে হয় যে এই কারণগুলোর জন্য অনেকে যেতে চায় না। কিন্তু অনেকে দেখা যায় যে নিজের আত্মীয় স্বজনকে, নিজের ছেলেকে বা নিজের স্বামীকে বিরক্ত করবে এই একটা ছোট জিনিস নিয়ে, এইগুলো করতে করতে দেরি হয়ে যায়, দেরি করে ফেলে। কোথায় কোথায় গেলে আমাদের মা বোনরা সঠিক চিকিৎসা পাবে এবং সুলভ মূল্যে চিকিৎসাটা পেতে পারেন আপনি যদি একটু জানিয়ে দিতেন। আসলে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কিন্তু এখন অনেক উন্নত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের স্তন ক্যান্সারের ব্যাপারটা বলি, স্তন ক্যান্সারের চিকিৎসা এখন অনেক জায়গাতে হয়, কিন্তু অবশ্যই সঠিক জায়গায় যেতে হবে। যেমন মনে করেন যে আমাদের দেশের সবচেয়ে বড় যে টারশিয়ারি ক্যান্সার হাসপাতাল, যেটা যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ হাসপাতাল মহাখালীতে, যেটা সেখানে সবচেয়ে ভালো চিকিৎসা অবশ্যই হয়। এছাড়া সব মেডিকেল কলেজ হাসপাতাল যেগুলো, সেগুলোতে স্তন ক্যান্সারের চিকিৎসা হয়। এছাড়া অনেক প্রাইভেট হসপিটালগুলোতেও, যেগুলোতে সার্জিক্যাল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, এগুলো বিভাগ আছে, মেডিকেল অনকোলজি, সেখানেও স্তন ক্যান্সারের খুব ভালো চিকিৎসা হয়। কিন্তু যেই জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটাকে আমরা বলি হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড, মানে এমডিটি। এইটা যে কোনো ক্যান্সার, শুধুমাত্র স্তন ক্যান্সার না, যে কোনো ক্যান্সারের চিকিৎসার মানে কর্নারস্টোন। এইটা যেখানে নাই সেখানে আসলে ক্যান্সারের সঠিক চিকিৎসা আসলে সেখানে ডিফিকাল্ট হয়ে যায়। এর মধ্যে কি কি বোর্ডের মধ্যে কি কি ধরনের ডাক্তার থাকবেন বা কি কি চিকিৎসাগুলো হয়? মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড আসলে সব ধরনের ক্যান্সার সংক্রান্ত ডাক্তারদেরকে নিয়ে তৈরি হবে। এটার মধ্যে সার্জিক্যাল অনকোলজির একজন ডক্টর থাকবে, মেডিকেল অনকোলজির একজন থাকবে, রেডিয়েশন অনকোলজির একজন থাকবে, এছাড়া থাকবে রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের একজন ডক্টর। এছাড়া অন্য কোনো ক্যান্সার হলে সেই ক্যান্সারের বিশেষজ্ঞ ডাক্তার থাকতে হবে। যেমন যদি লিভার গল ব্লাডার হয়, হেপাটোবিলিয়ারি সার্জারি থাকতে হবে। অর্থোপেডিক্সের মানে হাড্ডির কোনো ক্যান্সার হলে অর্থো অনকোলজিস্ট থাকতে হবে, অর্থোপেডিশিয়ান থাকতে হবে। এছাড়া যেই সব ক্যান্সার শরীরের কোনো একটা অংশ ফেলে দেওয়া লাগে, সেসব ক্ষেত্রে হচ্ছে হলো থেরাপিস্টও লাগবে, স্পিচ থেরাপিস্ট, সোশিওলজিস্ট। মানে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড একটা রোগীর শুধুমাত্র ক্যান্সারটুকু না, তার পুরো শরীরের সব ধরনের চিকিৎসার জন্য মানে তারাই দায়বদ্ধ থাকবে। তারাই হচ্ছে হলো পুরো চিকিৎসাটা কিভাবে হবে, কোনটার পরে কোনটা হবে সেটা প্ল্যান প্ল্যান করার দায়িত্ব হচ্ছে হলো মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের। এবং ক্যান্সার অসুখটা এত ভার্সাটাইল, মনে করেন যেমন ঠান্ডা লাগলে আমরা জানি যে এই ওষুধ দিতে হবে, জ্বর হলে আমরা জানি এই ওষুধ দিতে হবে, কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে একটা সিকোয়েন্স থাকে। মনে করেন কোনো ক্যান্সারের ক্ষেত্রে আগে অপারেশন করতে হয়, তারপর কেমোথেরাপি, তারপর রেডিওথেরাপি। আবার কোনো ক্যান্সারের ক্ষেত্রে আগে কেমোথেরাপি, তারপর অপারেশন, তারপর রেডিওথেরাপি। আবার উল্টাটাও আছে, কোনো ক্ষেত্রে আগে রেডিয়েশন থেরাপি, তারপর অপারেশন। মানে এই এক একটা রোগীর ক্ষেত্রে এক এক রকম করে প্ল্যান করতে হয়। এই জন্য মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড অবশ্যই জরুরি। যেখানে এটা আছে সেখানেই খালি ক্যান্সারের সঠিক চিকিৎসা পাবে। আর এই চিকিৎসাগুলো অ্যাভেলেবেল, আপনি বললেন যে আমাদের ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল যেটা আছে ঢাকায়, সেখানে হচ্ছে মেডিকেল কলেজ হসপিটালগুলোতে হচ্ছে, বেশিরভাগ মেডিকেল কলেজেই এখন হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড আছে, আমি দেখেছি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে বলতে হবে যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন আগের চাইতে অনেক বেশি এগিয়ে গিয়েছে। দর্শক, আমরা
খুব সুন্দর আলোচনা শুনছিলাম আপুর কাছ থেকে। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা ছোট্ট একটা বিরতির পরে আবার ফিরে আসছি স্তন ক্যান্সার নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সামান্য বিরতির পর আবার আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকের এই অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে স্তন ক্যান্সার এবং তার প্রতিকার। আমাদের সঙ্গেই থাকুন। আপু, আমরা আলোচনায় ছিলাম, বেশ কিছু তথ্য পেয়েছি আপনার কাছ থেকে, যা আমরা আশা করছি যে আমাদের দর্শকদের খুব ভালো কাজে আসবে। এখন আমরা জানতে চাচ্ছি যে প্রতিরোধের কোনো ব্যবস্থা আছে কিনা, এবং লাইফস্টাইলগুলো আমাদের পেশেন্টদের কী ধরনের হলে মানে এটা প্রতিরোধ করা সম্ভব হবে বলে আপনারা মনে করছেন? এখন বিভিন্ন অসুখের জন্য প্রতিকারের থেকে প্রতিরোধে জোর দেওয়া হচ্ছে বেশি। কারণ বলে যে প্রতিরোধ মানে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রতিরোধ যদি করে ফেলা যায় তাহলে আর রোগ হবে না, এবং তখন রোগীর কষ্ট কম হয়। স্তন ক্যান্সার প্রতিরোধের আসলে কোনো নির্দিষ্ট জিনিস বা নির্দিষ্ট কোনো ওষুধ চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি আনফরচুনেটলি। যেটা একটা মাত্র করা যায় সেটা হচ্ছিল মানে পুরা স্তন ফেলে দেওয়া, যেমন যে আমাদের যে বিদেশি যে অ্যাঞ্জেলিনা জোলি নায়িকা উনি করেছিলেন। এছাড়া যেটা আমরা করতে পারি এত কোনো ভয়ঙ্কর না নিয়ে কাজ না করে, সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনধারা, দৈনন্দিন জীবনধারাটা রুটিন মাফিক করতে পারি। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা বাছবিচার করে খাবো। প্রসেসড ফুড যেগুলো বেশি অতিরিক্ত তেল, চর্বি, জাঙ্ক ফুড, বেশি চর্বি জাতীয় খাবার ওগুলো খাবো না। দৈনিক ব্যায়াম করতে হবে, এবং সেই সাথে অবশ্যই ওজনের দিকে খেয়াল রাখতে হবে। আর হলো যেই হরমোনাল ইনফ্লুয়েন্সগুলো, মানে যে হরমোন জাতীয় খাবার আমরা ব্রেস্ট ক্যান্সারের সাথে সম্পর্কিত দেখেছি, যেমন যে পিল, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এগুলো থেকে একটু দূরে থাকলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা কমবে। এছাড়া যাদের ব্রেস্ট ক্যান্সারের ফ্যামিলি হিস্ট্রি আছে, মানে যাদের পরিবারে ব্রেস্ট ক্যান্সার আছে, তাদের অবশ্যই প্রতি বছর ম্যামোগ্রাম স্ক্রিনিং করে, তাদের হাই রিস্ক স্ক্রিনিং, তাদের ওটা করে করে দেখতে হবে যে নতুন কোনো চাকা হলো কিনা বা কোনো সমস্যা নতুন করে দেখা যাচ্ছে কিনা। এছাড়া আর তেমন কোনো প্রতিরোধের ব্যবস্থা তেমন নেই। অনেক ধরনের গবেষণা আসলে চলছে যে শুরুর দিকে ব্রেস্ট ক্যান্সার কি থেকে আসে এবং সেইটাকে প্রিভেন্ট করার জন্য কোনো ভ্যাকসিন আছে কিনা। আনফরচুনেটলি এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে আমরা আশা করতে পারি হয়তো অবশ্যই ইনশাআল্লাহ কোনো একদিন পাবো আমরা, ইনশাআল্লাহ। এটার একদম ব্রেস্ট ক্যান্সার হলেই তো আমরা যেটা জানি বা সাধারণ লোকদের মধ্যে যে ধারণাটা, স্তন ক্যান্সার হওয়া মানে হচ্ছে স্তন ফেলে দেওয়া। না ফেলে কি কোনো চিকিৎসার ব্যবস্থা আছে কিনা, বা ফেলে দেওয়ার পরে ইমপ্লান্ট করার কোনো সিস্টেম আছে কিনা? হ্যাঁ, স্তন ক্যান্সারের ক্ষেত্রে, সব ক্যান্সারের ক্ষেত্রে আমরা প্রথমে অপারেশনে যাই না। অনেক সময় দেখা যায় যে স্তন ক্যান্সারের ধরা পড়ার পরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি যে এই ক্যান্সারটা কি ধরনের, মানে বায়োলজিটা কীরকম, কোন ধরনের হরমোন রিসেপ্টর পজিটিভ, কোনটা নেগেটিভ, সেটার উপর নির্ভর করে ওই যে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড একটা প্ল্যান করে যে কারো ক্ষেত্রে আগে কেমোথেরাপি দিয়ে তারপর অপারেশন, তারপর রেডিওথেরাপি, কারো ক্ষেত্রে প্রথমে অপারেশন, তারপর কেমোথেরাপি, তারপর রেডিওথেরাপি। তো অপারেশনের অপশনগুলোর মধ্যে এখন অনেক ধরনের অপশন আছে। একটা হচ্ছে যে মাস্টেক্টমি, মানে পুরো স্তন ফেলে দেওয়া। হ্যাঁ, এছাড়া ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, মানে শুধুমাত্র টিউমার এবং তার আশেপাশে কিছু অংশ ফেলে দিয়ে তারপরে বাকি জায়গা থেকে ঘুরিয়ে এনে সে মাংসটা ঠিক করে দেওয়া, আমরা বলি অনকোপ্লাস্টিক সার্জারি এটাকে। অনকো মানে ক্যান্সারের যে নিয়ম নীতিগুলো মেনে চলে, এবং প্লাস্টিক মানে আবার সুন্দর করে দেওয়া জায়গাটাকে, যাতে করে দেখতে খারাপ না লাগে। হ্যাঁ, যাতে করে রোগীর মানসিকভাবে সে ভেঙে না পড়ে যে না, আমার তো এক পাশের ব্রেস্ট আগের মতন নেই, ক্যান্সার আমাকে শেষ করে দিয়েছে। এই ধরনের অনেক ধরনের চিন্তা মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকাল কিছু ভিডিও দেখা যাচ্ছে যে ব্রেস্টে ইমপ্লান্ট করানো হয়। আচ্ছা, হ্যাঁ, এটা কি ক্যান্সারের রোগীদের জন্য নাকি অন্য কোনো? ব্রেস্টের ইমপ্ল্যান্ট এখন দিন দিন জনপ্রিয় হচ্ছে। ইমপ্ল্যান্ট সাধারণত মানে ক্যান্সারের কোনো চিকিৎসার জন্য আমরা করি না, হবে যে এরকম না। ইমপ্ল্যান্ট আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানে ক্যান্সারের জন্য পুরো মাস্টেক্টমি করে ফেলেছে, তখন রোগী নিজের মানসিক ইচ্ছায়, মানসিক সুস্থতার জন্য এবং ইমপ্ল্যান্টটা মানে ট্রান্সপ্লান্ট করে, মানে ইমপ্ল্যান্টটা ইউজ করে। এটার বেশ কিছু মানে কি বলবো যত্ন আছে।
এবং কিছুদিন পর পর সেটা আবার চেঞ্জও করতে হয়। তো এই যত্নগুলোর কথা চিন্তা করে তারপরে হচ্ছে আমরা রোগী ইমপ্ল্যান্ট আসলে করার কতটুকু নিতে পারবে, এটা কতটুকু কেয়ার করতে পারবে, এটার উপরে ডিপেন্ড করবে। ইমপ্ল্যান্টের অনেক ধরনের সাইড ইফেক্ট আছে, বেশ কিছু প্রবলেমও হয় অনেকের ইমপ্ল্যান্ট নিলে। তো যাদের ক্ষেত্রে হচ্ছে হলো এই যত্নগুলো সম্ভব করা, তাদের জন্য ইমপ্ল্যান্ট খুব ভালো একটা অপশন। এটা কি অল্প বয়স্ক নারীদের জন্য হেল্পফুল? এটা আসলে না ওরকম কোনো বয়সের কোনো বাধা নিষেধ নেই, সবাই এটা ব্যবহার করতে পারে। কিন্তু ওই যে যেহেতু এটা আরেকটা মানে আলাদা একটা অপারেশন করে বসাতে হয়, তাহলে অবশ্যই তার সেই ফ্যাসিলিটিগুলো থাকতে হবে যে ইমপ্ল্যান্টের টেক কেয়ার করা, কোনো ইনফেকশন হলে সেই ইনফেকশন মোকাবেলা করার যে ইমিউনিটি আছে কিনা, তার ইমিউনিটি, তারপরে তার হচ্ছে আর্থিক ব্যবস্থা, সে তার বাসা থেকে এসে হাসপাতালে তার চিকিৎসা নিতে পারছে কিনা, অনেকগুলো ফ্যাক্টর আছে। এছাড়া আমরা যেটা করি অনেক সময় শরীরের অন্য জায়গা থেকে মাংস নিয়ে ব্রেস্টে হচ্ছে হলো সেটা নতুন করে রিকনস্ট্রাকশন করে দিই। হ্যাঁ, এটাও খুব ভালো একটা অপশন, যেহেতু সেটা একটা জীবিত মাংসই, জীবিত একটা চামড়াই, এই জন্য এটারও খুব ভালো রেজাল্ট আমরা পাই ইমপ্ল্যান্টের থেকে। সেটা বরং অনেক বেশি জনপ্রিয় আমাদের দেশে এখন পর্যন্ত। এই যে অন্য শরীরের অন্য জায়গা থেকে মাংস এনে সার্জারি করা, এটা কোন জায়গার মাংসটাকে আপনারা বেশি প্রেফার করছেন, বা আমাদের দেশে এটা কতটুকু সাকসেসফুল হচ্ছে? এটা আসলে খুবই সাকসেসফুল একটা প্রসিডিউর। আমরা হচ্ছে সবচেয়ে বেশি এটাকে আমরা বলি ফ্ল্যাপ। ডাক্তারি ব্যয়বহুল চিকিৎসা এটি? সরকারি হাসপাতালগুলোতে তো অবশ্যই না, কিন্তু প্রাইভেটে তো অবশ্যই কিছুটা ব্যয়বহুল, এবং হচ্ছে এই ধরনের ফ্ল্যাপের ক্ষেত্রে যত্নটা নিতে হয় বেশি। হ্যাঁ, কারণ ফ্ল্যাপ হচ্ছে অন্য এক জায়গা থেকে মাংস এনে সেইটা হচ্ছে ব্রেস্টের ভিতরে হচ্ছে প্রতিস্থাপন করা হয়, সেই জায়গায় যাতে ইনফেকশন না হয়, সেই ফ্ল্যাপটা যেন মরে না যায়। মানে আমরা বলি যে রেগুলার চেকআপে থাকতে হবে। অনেক কিছু এরকম সার্জারির পরে কি মারা বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করাতে পারেন? যদি দুধের নালীগুলো ইনট্যাক্ট থাকে তাহলে ব্রেস্ট ফিডিং করতে পারবে। মনে করেন যার ব্রেস্টই ফেলে দেওয়া হয়েছে, তার তো দুধের নালীগুলো চলে গেছে, তার তো ব্রেস্ট ফিডিং এর সম্ভব না। আরেকটা তো অন্য যে আরেকটা ব্রেস্ট আছে, সেটাতে ব্রেস্ট ফিডিং করতে পারবে, অবশ্যই সেটাতে করতে পারবে। এমনকি অনেকের দেখা যায় যে অর্ধেক ব্রেস্ট রেখে অর্ধেকটা ফেলে দেওয়া হয়, যেটা আপনারা বললেন যে শুধুমাত্র চাকাটা ফেলে দিয়ে টিউমারটা যদি আমরা ফেলে দিই, অংশটা ওই ব্রেস্টের বাকিটুকু থেকে তখন দুধ আসে, দুধের নালিকাগুলো যদি ক্লিয়ার থাকে যেগুলো থাকবে সেগুলো থেকে ব্রেস্ট ফিডিং করতে পারে, সমস্যা হয় না। আচ্ছা, এখন আসলে অনেক নতুন নতুন চিকিৎসা পদ্ধতি আসছে, আরো ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ, তখন আরো সহজ হবে। আপু, সময়ের স্বল্পতার জন্য আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হবে। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম, খুব মনোযোগ দিয়ে আপুর কথাগুলো শুনছিলাম, আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আসলে শব্দটা ক্যান্সার হলেও ব্রেস্ট ক্যান্সার পুরোপুরি নিরাময়যোগ্য, আপনারা শুনলেন এবং আমাদের আলোচনা থেকে বুঝতে পারলেন। আর এটা যেন পুরোপুরি নিরাময়যোগ্য হয় এবং সঠিক সুন্দর চিকিৎসা আমরা পাই, সেজন্য কিন্তু আমাদের সকলকেই সচেতন হতে হবে। আর এই সচেতনতা হতে পারে যদি আমরা প্রতি মাসেই অন্তত একবার বা দুইবার করে নিজেরাই নিজেদের স্তনগুলোকে পরীক্ষা, যেটা সেলফ এক্সামিনেশন আপু বললেন, সেটা করতে পারি, এবং আমরা যদি কোনো রকম লক্ষণ, যে প্রাথমিক লক্ষণগুলোর কথা আপু বললেন, সেরকম দেখতে পারি, আমরা তাৎক্ষণিক যে কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করব, ডাক্তারদের কাছে শরণাপন্ন হবো। এটা লজ্জার কোনো বিষয় নেই, যেহেতু সুস্থ থাকার জন্য আমাকে চিকিৎসা নিতেই হবে, লজ্জা করে বসে থাকলে তো আর হবে না। পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে। আজকের মতো আমি ডাক্তার মর্জিনা হক মুক্তা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা শুনে আসবো দর্শকদের জন্য আমাদের আপুর কিছু মন্তব্য। অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করব যে আমাদের এই ছোট আলোচনাটা সবার কাজে আসবে, কারণ আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস আরও বেশি যাতে করে সবার মধ্যে ছড়িয়ে পড়ে, এটা খুবই জরুরি। আর এই ব্রেস্ট ক্যান্সার জিনিসটাকে সবাই যদি সহজভাবে নিতে পারি আমরা, তাহলে আমরা দ্রুত চিকিৎসার আওতায় আসতে পারবো, আমাদের মা বোনরা দ্রুত সুস্থ হয়ে উঠবে। কাজেই আমরা সবাই এটা নিয়ে সচেতন হব। প্যানভিশন টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য, এবং আমার মর্জিনা হক মুক্তা আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হোস্ট করার জন্য। ধন্যবাদ আপু, আপনাকে অনেক অনেক শুকরিয়া। ধন্যবাদ জানাচ্ছি প্যানভিশন টিভিকে। পরবর্তী অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে, সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহ হাফেজ।